ডিসিদেরকে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ন্ত্রণে নিতে হবে কঠোর অবস্থান। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের। গণমাধ্যমগুলোকে সরকারের যৌক্তিক সমালোচনার আহ্বান তথ্য উপদেষ্টার। সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল। জাতীয় কনভেনশনে হুঁশিয়ারি এনসিপির। সবাইকে আবারও সংগঠিত হওয়ার আহ্বান বক্তাদের। বহু কাঙ্ক্ষিত রোদের দেখা পেয়ে সুনামগঞ্জে হাওর জুড়ে ধান শুকানোর কর্মযজ্ঞে কৃষাণেরা। ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের পানি বেড়ে তলিয়ে গেছে আরও 200 হেক্টর জমির ধান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইন কানুনের জটিলতাকে অজুহাত হিসেবে না দেখিয়ে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর অবস্থানে থাকারও নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসন মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করলে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দেওয়া সম্ভব হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে জনপ্রশাসনের পক্ষে জনরায় বাস্তবায়ন করা সম্ভব। এ সময় জনপ্রশাসনের কর্মকর্তাদের যে কোনো পদে এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। সরকারি সেবাকে হয়রানি মুক্ত করা এবং প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, আমি মনে করি আপনাদের কাজের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ। যুদ্ধ এবং ফেসিবাদের লুটপাটের ফলে ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনভোগান্তি না বাড়িয়ে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। সেই শাসনামল 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। জনগণের যে কোনো ন্যায্য অভিযোগ গুরুত্ব সহকারে প্রতিকারের ব্যবস্থা দয়া করে আপনারা গ্রহণ করবেন। এ সময় দ্রব্যমূল্য, সিন্ডিকেট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। শক্তিশালী, জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে জনপ্রশাসনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসাই হচ্ছে আমাদের বর্তমান সরকারের লক্ষ্য। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যন্ত দেশের 81% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে এমনটা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামে আক্রান্ত শিশু মৃত্যুর হার কমেছে। 2-1 দিনের মধ্যে 100% শিশুকে টিকার আওতায় আনা গেলে শিশু মৃত্যুর সংখ্যা আরও কমবে বলেও আশা করেন তিনি। বৈঠকে জেলা প্রশাসকদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অ্যাম্বুলেন্সের অভাব, মোবাইল কোর্ট পরিচালনা বৃদ্ধি, ক্লিনিকগুলোতে অপচিকিৎসা বন্ধ, দালালদের দৌরাত্ম্য কমানোর নির্দেশ দেন। এছাড়াও ডেঙ্গু মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আল্লাহর রহমতে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন, ইট টেকস ফিউ উইকস টাইম।
4 তারিখ থেকে শুরু করেছি। বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনো চলছে অভিযান। আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই, কোনো রকম দুর্বলতা নেই এই ব্যাপারে ইনশাল্লাহ। এদিকে হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 10 শিশুর। এই রোগে আক্রান্ত নতুন করে শনাক্ত 1261 শিশু। আইসিইউর অভাবে হাম আক্রান্ত জটিল রোগীর সুচিকিৎসা দিতে পারছে না হাসপাতালগুলো। এতে ভোগান্তি বাড়ছে রোগীদের, উদ্বেগে স্বজনরা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। হাম আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। প্রতিদিনই সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনেরা। ভর্তি করতে না পেরে ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এখানে 3-4 দিন থাকার পর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তারপরে আমাদেরকে বলছে বাচ্চা দ্রুত আইসিইউ লাগবে। হামের সিমটমটা আমরা বুঝি নাই, ঘামাচির মতো উঠছিল, তো আমরা ভাবছিলাম যে এটা মনে হয় ঘামাচি। এর আগে নিউমোনিয়ার জন্য বেসরকারি ক্লিনিকে ধানমন্ডিতে ভর্তি করা হয়েছে। তারা বলছে যে বাচ্চা হাম বাড়িয়েছে, আমরা চিকিৎসা এটা চলতো না, আমরা ঢাকা নিয়ে যান। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জটিল রোগীর অনুপাতে আইসিইউর সংখ্যা কম। বাইরে থেকে যে রোগীগুলো আমাদের এখানে রেফার হয়ে আসতেছে, খারাপ রোগীগুলোই আসতেছে, জেনারেল রোগীগুলো কিন্তু আসতেছে না। এটা লোকালি ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু যেগুলি কমপ্লিকেশন ডেভেলপ করতেছে বিশেষ করে সিভিয়ার নিউমোনিয়া যেগুলো ডেভেলপ করতেছে সেগুলো আমাদের রেফার হয়ে আসতেছে। আর এই রোগীগুলো কিন্তু আইসিইউ লাগবে, আমরা কিন্তু দিতে পারতেছি না। সেক্ষেত্রে আমার মনে হয় গভর্নমেন্ট যদি এমন একটা সিস্টেম করতো যে আইসিইউর বেড বাড়ানো যেত, যেমন কোভিডের সময় হাসপাতালে মহাকালী যে হাসপাতালটা করছিল, ডিএনসিসি হসপিটাল ডেডিকেটেড করেছিল, ওইরকম যদি এরকম একটা হাসপাতালকে ডেডিকেটেড আইসিইউ করা হয়, আইসিইউ বা পিআইসিইউ করা হয় বাচ্চাদের জন্য, যেখানে 100 বেড বা 200 বেডের একটা আইসিইউ থাকলো, এটা হলে কিন্তু রোগীদের ভর্তি হওয়ার জন্য অনেক সুবিধা হবে। এদিকে হঠাৎ বেড়ে যাওয়া হাম ও এই রোগের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তির সংখ্যা ধীরে ধীরে কমে আসছে বলে জানান চিকিৎসকেরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরকার গণমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন, দায়িত্বশীল ও টেকসই গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকার ও মিডিয়া সংশ্লিষ্টরাও। তবে একই সঙ্গে উঠে এসেছে অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো বড় চ্যালেঞ্জগুলো। বিস্তারিত আসমাক তানুপুরের রিপোর্টে। মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য। রবিবার সকালে সার্কিট হাউস রোডে তথ্য ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের অপতথ্য, কালো আইন, নিরাপত্তাহীনতা ও কাঠামোগত দুর্বলতার মতো নানা চ্যালেঞ্জ। উৎকর্ষের সাথে সাথে বক্তারা বলেন, অপতথ্য মোকাবিলা, আইনি সংস্কার এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিক ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী কালো আইন বাতিল ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান। দুটো প্রতি আগুন না জ্বালাতে আজকে 3 ধাপ পিছিয়েছে, 3 ধাপ না পেতে 17 ধাপ আগাতে পারত। কারণ এটা সত্য কথা, স্বাধীন বাংলাদেশে এত স্বাধীনতার সাংবাদিকরা অতীতে ভোগ করছেন আমার জানা নেই। সরকারকে সহযোগিতা করেছে এবং দালালি করেছে, যার ফলে কিন্তু যে ব্যাকবন, মানে এই যে সংবাদ মাধ্যমের যে ব্যাকবন বা তারা সেইভাবে প্রতিবাদ করতে পারে নাই, যার ফলে কিন্তু এই গণমাধ্যম সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলেছিল স্বৈর সরকার। অনুগত সাংবাদিকতা সরকারকে কোনো অবস্থাতেই মাইলেজ দিবে না। তারা এখন যেভাবে স্বাধীনতা নিশ্চিত করেছেন, তা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি AKM আব্দুল হাকিম বলেন, গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। অনলাইন মিডিয়ার জন্য নীতিমালা প্রণয়নেরও তাগিদ দেন তিনি। শহরের সংবাদ মাধ্যম এবং অনুকূল পরিবেশ ও টেকসই গণমাধ্যম ব্যবস্থা, শহরের সংবাদ মাধ্যম এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আমরা যতটা আলোচনা করি, ঠিক ততটা আমরা স্থানীয় কমিউনিটির মাধ্যমে আলোচনা করি না। অবশ্যই এটা চিন্তা করতে হবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ডিজিটাল যুগে মিস ইনফরমেশন গণতন্ত্রের জন্য বড় হুমকি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। গণমাধ্যম খাতে সংস্কারের জন্য একটি পরামর্শ কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি। যেহেতু এটা ইন্ডাস্ট্রি, ফলে এখানে তো শ্রম আইন থাকবে, এখানে ওয়েজ বোর্ড থাকবে, এখানে তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। আবার এই ইন্ডাস্ট্রি তো নিশ্চয়ই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো না, সেখানে তো এই ধরনের ইন্ডাস্ট্রি এটা তো কোনো যত না বেশি লাভজনক তার চাইতে একটা অনেক বেশি আর্থসামাজিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই প্রতিষ্ঠান, এই শিল্পকে অবশ্যই ফেসিলিটিস দিতে হবে। এটার সঙ্গে যত না বেশি মুনাফা জড়িত তার চাইতে অনেক বেশি রাষ্ট্র এবং সমাজ পুনর্গঠনের দায়িত্ব নিহিত আছে। মন্ত্রী সকল অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে একটি স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা যায়। উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নাথিং বাট ওপিনিয়ন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এবছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। দিনটি উপলক্ষে দেয়া বাণীতে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি আধুনিক সভ্য রাষ্ট্রের জন্য স্বাধীন ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে এবং রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উদযাপিত হচ্ছে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠাই ছিল আমাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছি। গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব বিকাশ গণমাধ্যমকে দিয়েছে নতুন মাত্রা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদ মাধ্যমের প্রসারে তথ্য প্রবাহ হয়েছে দ্রুততর ও বহুমাত্রিক। এই বাস্তবতায় গণমাধ্যমের স্বাধীনতা যেমন অপরিহার্য, তেমনি দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মিলে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করি। মুক্ত গণমাধ্যম ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার সঙ্গে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করি। গত 25 বছরের মধ্যে গণমাধ্যম এবার সবচেয়ে খারাপ অবস্থানে উল্লেখ করে সব গণমাধ্যমকে সরকারের যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 2026 উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে টিআইবির কার্যালয়ে বিশেষ আলোচনা সভায় একথা বলেন তিনি। গণমাধ্যমের পক্ষ থেকে একটি নীতিমালা দরকার বলেও জানান জাহিদুর রহমান। এ সময় মিডিয়া সংস্কার নিয়ে কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সংস্কার সুপারিশ বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো অনীহা নেই। এ সময় আটক সাংবাদিকদের নিয়েও কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, সমাধান হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীকে নওয়াব জিজ্ঞেস করছিলেন যে আগে তো এই ধরনের অনেক কিছু হয়েছে সাংবাদিক সম্পাদকদের উপরে, আপনার সময় আমরা সব ফ্রি করতে পারবো কিনা। তো তার জবাবটা দিয়ে আমি আসলে কথাটা শেষ করি। আমার মনে হয় এটাই জবাব, যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক যদি নাও থাকে, আপনাদের সাথে আমি শত্রুতা কেন করতে যাব। মানে একটা গণতান্ত্রিক সরকার কখনো কখনো কি হয় যে আমি ব্যক্তিগতভাবে সমালোচনা, যৌক্তিক সমালোচনা নিতে চাই, কিন্তু একটু খারাপও লাগতে পারে। আমরা তো আসলে খুব বেশি গণতান্ত্রিক হয়ে এখনো উঠিনি, আমরা দীর্ঘ সময় এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু আমি এমন কিছু আসলে করতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না মিডিয়ার সাথে, যেটা আসলে দিনের শেষে মিডিয়ার সাথে সরকারের সম্পর্ককে নষ্ট করবে।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে কালো কাপড় পরে মানববন্ধন করেছেন আদালতে কর্মরত সাংবাদিকরা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই গণতন্ত্রের মূল ভিত্তি, কিন্তু সাংবাদিকরা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। সাংবাদিকরা আরও বলেন, আদালতে প্রবেশাধিকার সীমিত করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা গণতন্ত্রের জন্য হুমকি। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতে সরকার ও প্রধান বিচারপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা। পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যাত্রা শুরু হলেও জাতীয় গ্রিডে সরবরাহ, শতভাগ নিরাপত্তা নিশ্চিত সহ কিছু চ্যালেঞ্জ রয়েছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের। রাশিয়ার কাছ থেকে বুঝে নেয়ার পর পারমাণবিক কেন্দ্র পরিচালনায় যথেষ্ট দক্ষ জনবল থাকা নিয়ে আছে সংশয়। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু শক্তির দীর্ঘমেয়াদী প্রকল্পের সফলতা নির্ভর করে শূন্য ত্রুটির উপর। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সময় লেগেছে ৬ দশকের বেশি। ১৯৬২ সালে পাবনার রূপপুরে পরমাণু কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় সেটি আটকে যায়। তবে ২০১১ সালে রাশিয়া এবং ২০১৫ সালে রোসাটমের সাথে চুক্তির মধ্য দিয়ে দেশে শুরু হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কর্মযজ্ঞ। আর সেটি সফলতার মুখ দেখল ২০২৬ সালে। পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদনে বছরে দরকার হবে ২৭ টন পারমাণবিক জ্বালানি। রাশিয়ার সাথে করা চুক্তি অনুযায়ী প্রথম ৩ বছর জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। এছাড়া পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করবে দেশটি। দক্ষ জনবল তৈরি ও কেন্দ্র পরিচালনায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতেও কাজ করবে রোসাটম। এই ফেসিলিটিজের মূল কনসার্ন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেফটি, নিউক্লিয়ার সেফটি, রেডিওলজিক্যাল সেফটি, নিউক্লিয়ার সিকিউরিটি, নিউক্লিয়ার সেফগার্ডস এবং নিউক্লিয়ার ইমার্জেন্সি। তার জন্যে আন্তঃরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকারের যে কনভেনশন স্বাক্ষর করেছে, সেই সরকার এই স্বাক্ষরিত ইন্টারন্যাশনাল কনভেনশনের আওতায় সরকারের যে সেফটি ইন এনি ডাইমেনশনস, সিকিউরিটি ইন এনি ডাইমেনশনস, সেফগার্ডিং অফ নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস ইন এনি ডাইমেনশন, তাকে নিশ্চিত করার জন্যে যাহা করণীয়, সেই সকল করণীয় যে সকল সংস্থার মাধ্যমে প্রতিপালন করা, তাদেরকেও অ্যাক্টিভ করেছেন, তাদেরকেও সক্ষম করেছেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার সব ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা থাকলেও সংশয় দেখছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক শফিকুল ইসলামের মতে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সেটি বন্ধের সুযোগ নেই। তাই কাঠামো নির্মাণের সব ক্ষেত্রে যেমন সতর্কতা জরুরি, তেমনি সেটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণও দরকার পর্যাপ্ত সক্ষমতা। তার দৃষ্টিতে সেখানে ঘাটতি রয়েছে বাংলাদেশের। নিরাপত্তার স্তর যতই থাকুক না কেন, যতই আধুনিক রিঅ্যাক্টর হোক না কেন, কিন্তু সব আগে দেখতে হবে যে এটার যে স্ট্যান্ডার্ড সেফটি মেজার্সগুলো সঠিকভাবে বাস্তবায়ন করেছে কিনা। এটা আমাদের বিভিন্ন মিশনের মাধ্যমে আইএএ যে সুপারিশগুলি করছে, সেগুলি খুব গুরুত্বের সহিত দেখতে হয়। আমি সেগুলো বাস্তবায়ন হয়েছে কিনা সেগুলো কিন্তু পাবলিকলি আমার অন্যান্য অংশীজনদের সাথে শেয়ার করতে হয়। কারণ অংশীজনরা, কারণ নিরাপত্তা হলো যতই আপনি ডিসেমিনেশন করবেন, শেয়ার করবেন, তত মানুষ সতর্ক হয়ে যায়, এতে ভুল কম হয়, তখন প্ল্যান্টটা নিরাপত্তা অধিকতর নিরাপত্তা বিশিষ্ট প্ল্যান্ট হিসাবে আত্মপ্রকাশ করে। রূপপুরের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে রাশিয়ার ফার্স্ট নিউটন প্রযুক্তির উদাহরণকে কাজে লাগাতে পরামর্শ নিউক্লিয়ার বিশেষজ্ঞদের। এর শুধু প্রযুক্তিগত সক্ষমতা নয়, আধুনিক বিদ্যুৎ উৎপাদনের অন্যতম নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে এই সক্ষমতা কাজে লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ যেমনি বাড়াতে হবে, তেমনি পরমাণু নিয়ে যেসব শঙ্কা রয়েছে, নিরাপত্তার যেসব আশঙ্কা করছেন সাধারণ মানুষ, সেটিকেও দূর করতে হবে সরকারকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাওয়া ধান কেটেও বিপদে ছিলেন হাওরের কৃষকরা। টানা বৃষ্টিতে সেই ধান শুকাতে পারেননি, ধানে গজিয়েছে অঙ্কুর। অবশেষে দেখা মিলেছে বহু আকাঙ্ক্ষিত রোদের। হাওর জুড়ে কর্মযজ্ঞে নেমেছেন কৃষাণীরা। ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের পানি বেড়ে আরও ২০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে রবিবার সকাল থেকে আকাশে উঠেছে ঝলমলে রোদ। আসমান ভরা রোদ নয়, যেন সোনার হরিণের দেখা পেলেন হাওরের কৃষিজীবী মানুষ। এমন সোনালী রোদে উজ্জীবিত কৃষাণীরা। মাড়াই করা ধান শুকাতে এখন সব বয়সের মানুষের মেলা বসেছে হাওরের খলায় খলায়।
মহাসড়কের একাংশে ভেজা ধান শুকাচ্ছেন কৃষকরা। বাংলা ভিশনকে জানালেন তাদের সীমাহীন ক্ষতি বঞ্চনার কথা। প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আকুল আবেদন তাদের। আজকে যে রোদ দিছে এই রোদে আমরা অনেক খুশিতে আমরা বুক পাইতে যাই। 5-6 বছরেও এটা মানে খাবার হইতো না। অনেক মানুষ অনাহারে গরিব মানুষ রে নুন কইরা দান্নাতে খাইনা করছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা এমপি সাহেব যা গিয়া একটা ব্যবস্থা করবো, আমরা গরিব মানুষ যাতে বাঁচার একটা ব্যবস্থা করবো। 1 মাসের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া ধান যেটুকু কেটে নিয়েছিলেন কৃষকরা, রোদের অভাবে সেই ধান শুকাতে পারেননি তারা। অনেকের ধানে অঙ্কুর গজিয়েছে, অনেকটা আবার পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টির পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 19,000 হেক্টর জমির ফসল। কাটা হয়েছে 74 ভাগ জমির ধান। 18,000 জমি প্রাথমিকভাবে জলাবদ্ধ অবস্থায় আছে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা উপজেলা পর্যায়ে তৈরি করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোনো সহযোগিতা পেলে আমরা কৃষকদের মাঝে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বেড়ে নতুন করে আরও 200 হেক্টরের বেশি বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এই নিয়ে এ পর্যন্ত 300 হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত। কষ্টের ফসল বাঁচাতে প্রতিদিনই বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন কৃষকরা। কোথাও বুক পানি, আবার কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে। আবার যেসব ধান কাটা হচ্ছে তা রোদের অভাবে শুকানো যাচ্ছে না। এমন অবস্থায় দিশেহারা কৃষক। ধানের তো দর নাই, আমি নিয়ে কি করুম? এরা এত কষ্ট করে আমরা জমিন করছি, কিন্তু আমরা জমিনে ধান দেখতে পারতেছি না। 2-3 দিনের ভিতরে মানে আমার সবগুলা জমিন মানে একবার ছায়ার করে দিয়েছে। কৃষি বিভাগ জানায় নাসিরনগরের হাওরে চলতি বোরো মৌসুমে 11,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলেও জানায় তারা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি গণভোট বাস্তবায়ন না করে অন্তহীন প্রতারণার পথে হাঁটছে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ আবারও রাস্তায় নেমে তা বাস্তবায়নে বাধ্য করবে। রাজধানীতে এনসিপির দিনব্যাপী কনভেনশনে তারা এসব কথা বলেন। হুঁশিয়ার করে দেন, সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল থেকে কয়েক সেশনে চলে এই কনভেনশন। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার এবং গণভোট শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, 5 আগস্টের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন শুরু হলেও বর্তমান সরকার তা বাতিল করেছে। এ সময় এবি পার্টির চেয়ারম্যান আগামী 3 বছরের মধ্যে বিএনপির স্বৈরাচার হওয়ার শঙ্কা করে বলেন, অতীতের গণভোটের রায় আগামীর বিপ্লবের পথ সুগম করবে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে খুব চোখ বন্ধ করেই বলতে পারি, অবধারিতভাবে আগামী 3 বছরের মধ্যে বিএনপি স্বৈরতান্ত্রিক হয়ে উঠবে। আরও অন্তত 8-10 মাস পেরোলে মানুষ হিসাব করবে। প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির এই রেজিমের পার্থক্য কী। এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। এখনকার ছেলেপেলেরা, এখনকার জেনারেশন খুব প্রাজ্ঞ, তারা কিন্তু ডাটা হাজির করবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর পথে বড় অন্তরায়। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চিরকাল কোনো দল ক্ষমতায় থাকতে পারে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি অপরিণামদর্শী পথেই হাঁটছে। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা। পার্লামেন্টে আমাদের বিরোধী দল তারা মুলতবি প্রস্তাব দিয়েছে, নোটিশ দিয়েছে, আলোচনা করে সেটা টকড আউট করেছে, মানা হয় নাই। ওনারা এখন ষড়যন্ত্র করছেন, ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন। আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে,
কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে, আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। গণভোটের রায় না মানলে জনগণকে সাথে নিয়ে রাজপথে তা আদায় করে নেওয়া হবে বলেও জানান বক্তারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিলেট ও চাঁপাইনবাবগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। ভোর 6টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় তেলিবাজার ব্রিজের পাশে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতরা পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। সিলেট দক্ষিণ মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজুল কবির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। সকাল 6টার দিকে বেনিপুরে এই ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটরশিয়ার ইউনিয়নের বালুটুঙ্গি গ্রামের রবিউল ইসলাম জিসান এবং নাচল উপজেলার আজিপুর গ্রামের সোহাগ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচল থানার অফিসার ইনচার্জ সুকমল দেবনাথ। গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে ডিজিটাল মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, টিআরপি নিয়ে টেলিভিশনগুলোতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এবং সম্পাদক পরিষদ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো রোধে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। অনুষ্ঠানে আলোচকরা কাউকে হেয় করে সাংবাদিকতা করা থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, ডিজিটাল সংবাদ মাধ্যমে ভিউয়ের প্রতিযোগিতা বন্ধ না হলে অপতথ্য থেকে মুক্তি সম্ভব নয়। ইউটিউব অথবা ফেসবুকে এই যে লাইক আর ভিউ, এই দুইটা বাড়ানোর যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা যদি না থামে তাহলে কোনো অবস্থাতেই আপনি অপতথ্য থেকে রেহাই পাবেন না। মানুষ এখন মেইন স্ট্রিমের খবরই পড়তে চায় না। তার কারণটা হচ্ছে সে দেখতেছে তরতাজা খবর, সে ঘটনাস্থলে প্রেজেন্ট ছিল, সে খবর দিয়ে দিচ্ছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, 1 ঘন্টা বাদে হয়তো সে মানুষ জানবে যে এটা ভুয়া খবর। বেশিরভাগ খবরই কিন্তু এখন মানুষ বিশ্বাস করছে। পবিত্র ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে দেশে এখন চাহিদার তুলনায় 22 লাখ বেশি গবাদি পশু রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, এবার ঈদে গবাদি পশুর চাহিদা থাকবে সর্বোচ্চ 1,01,00,000, কিন্তু দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,33,33,000-এরও বেশি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তদের 3 মাসের সরকারি সহায়তা দেওয়া হবে। কোরবানির পশু বেচাকেনায় রাজধানীতে এবার 27টি কোরবানির হাট ইজারা দেওয়া হবে। জানান, সারা দেশে এবার 3,600টি গরুর হাট বসানো হবে। এসব হাটে পশু বেচাকেনার অর্থ লেনদেন নির্বিঘ্নে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জালনোট শনাক্তেও থাকবে আলাদা মেশিন। খামারিদের কথা চিন্তা করে এবারও সীমান্ত পথে পশু আসা রোধে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে 0 হবে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীতে অন্তত 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। রবিবার চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে ঘটনাস্থলে 32 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়াও
নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আরও মৃত্যুর প্রমাণ মিলেছে। তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের এই ঘটনায় জড়িত থাকার তথ্য রয়েছে। একই সাথে ছাত্রলীগ ও যুবলীগের সদস্যদের তদন্তের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2013 সালের 5 মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ওই প্রাণহানির ঘটনা ঘটে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ বেশ কয়েকজন অভিযুক্ত রয়েছে। সব মিলিয়ে এই মামলায় 25 জনের বেশি আসামি রয়েছে। 32 জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে 32 জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। ও রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাইকে। স্পোর্টস ডিপ্লোম্যাসির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উইং খোলা হয়েছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি জানান, স্পোর্টস কূটনীতি বিনিময়ের মাধ্যমে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ পুরোটাই বাফুফের এখতিয়ার বলেও জানান আমিনুল। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে যে একটি দেশের সাথে একটি আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ তৈরি করা যায় এবং স্পোর্টস কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে যে আমরা আমাদের বাংলাদেশের যেই ক্ষেত্রে আমাদের স্পোর্টসের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যেই সহযোগিতাগুলো আমরা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে, আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, যেই দেশের থেকে আমাদের যে স্পোর্টসের যেই খাতগুলোর কোথায় যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্পোর্টসের একটি উইংস খোলা হয়েছে স্পোর্টস ডিপ্লোমেসির জন্য। কোচের যে বিষয়টা, এটা অ্যাবসোলুটলি আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা নিজেরাই যাচাই বাছাই করে যাকে ভালো মনে করে তাকে নেওয়া উচিত এবং বাংলাদেশের ফুটবলের স্বার্থে তাকে নেওয়া উচিত। জয় দিয়ে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শুভ সূচনা করেছে বাংলা ভিশন। উদ্বোধনী দিনে ডেইলি অবজারভারকে 3-0 গোলে হারায় তারা। জোড়া গোল করেন এনামুল হাবিব রুবেল। প্রথম দিনের বিজয়ী 8 দল পেয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট। 32টি মিডিয়া হাউসের অংশগ্রহণে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে শুরু হয়েছে ফুটবল ফেস্ট। প্রথম ম্যাচ জিতে পরের পর্বে এগিয়ে যায় বাংলা ভিশন। নকআউট পদ্ধতির টুর্নামেন্টে ম্যাচ হারলে বাদ। জয়ের লক্ষ্যে মাঠে নেমে ডেইলি অবজারভারকে চাপে ফেলে বাংলা ভিশন। পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন ইমরুল কায়েস। এরপর ইনামুল হাবিব পরপর দুবার পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষককে। 3-0 ম্যাচ জিতে নেয় বাংলা ভিশন। ম্যাচ সেরা হন রুবেল। এদিন আরও জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিক ফ্রেন্সি ও এনটিভি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি, বিএসজে এর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক SM সুমন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুগনি সহ অন্যরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ডিসিদেরকে জনকল্যাণে দ্রুততার সাথে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ন্ত্রণে নিতে হবে কঠোর অবস্থান। গণমাধ্যম নিয়ন্ত্রণ করবে না সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী। অপতথ্য ও কালো আইনে উদ্বেগ বিশিষ্টজনদের। গণমাধ্যমগুলোকে সরকারের যৌক্তিক সমালোচনার আহ্বান তথ্য উপদেষ্টার। সংবিধান সংস্কারে এক বিন্দু ছাড় দেবে না বিরোধী দল, জাতীয় কনভেনশনে হুঁশিয়ারি এনসিপির। সবাইকে আবারও সংগঠিত হওয়ার আহ্বান বক্তাদের। বহু কাঙ্ক্ষিত রোদের দেখা পেয়ে সুনামগঞ্জে হাওর জুড়ে ধান শুকানোর কর্মযজ্ঞে কৃষাণীরা। ব্রাহ্মণবাড়িয়ায় হাওরের পানি বেড়ে তলিয়ে গেছে আরো 200 হেক্টর জমির ধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।